সুপ্রিয় পাঠক এবং দর্শক, দৈনিক ফেনী সময়ের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে এমন একজন অতিথি রয়েছেন যিনি আমাদের এই জনপদের সবার একজন পরিচিত মানুষ। তিনি দীর্ঘ জীবন সাংবাদিকতা পেশায় অতিবাহিত করছেন। ছাত্রকাল থেকে এ পর্যন্তই তিনি সাংবাদিকতা পেশাকেই নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি এই জনপদের বর্ষিয়ান সাংবাদিক, ফেনীর প্রাচীনতম পত্রিকা সাপ্তাহিক হকার্সের সম্পাদক এবং ফেনী প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি, ফেনীর সাংবাদিকদের অভিভাবক তুল্য মুরব্বী জনাব নুরুল করিম মজুমদার। আজকে তার শুভ জন্মদিন। তিনি ৬৭ বছর অতিক্রম করে আজকে ৬৮ বছরে পা দিচ্ছে। দৈনিক ফেনী সময়ের পক্ষ থেকে জনাব করিম ভাইকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। করিম ভাই, আপনাকে অভিনন্দন ফেনী সময়ের পক্ষ থেকে। আমরা আজকে বিশেষ এই দিনে তাকে আমরা স্মরণ করেছি যখন বৈশ্বিক মহামারী করোনায় আজকে সারা বিশ্ব আজকে বিপর্যস্ত, যখন আজকে সব কোলাহল থেমে আমরা আজকে সবাই হোম কোয়ারেন্টাইনের নামে আমরা অনেকটা গৃহবন্দী দশা আমরা কাটাচ্ছি। বিশেষ করে আমাদের যারা এখন সম্মুখ যোদ্ধা, এদের মধ্যে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। তারাও তাদের অনেকেই জীবনের মায়া ত্যাগ করে তারা এই করোনা কালে তারা তাদের পেশাগত দায়িত্ব অতিক্রম করছেন। আমরা তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। প্রিয় করিম ভাইয়ের কাছে আমরা শুরুতেই আমরা জানতে চাইবো ওনার শৈশব কৈশোর। আমরা জানি যে শুধু শৈশব কৈশোর নয়, জীবনের বাঁকে বাঁকে তিনি যে জীবন অতিক্রম করে এ পর্যন্ত এসেছেন, তার কাছে আমরা অনেক কিছুই আমাদের শেখার রয়েছে, আমাদের জানার রয়েছে। আমরা তার কাছ থেকে অনেক কিছুই আমাদের নেয়ার রয়েছে। আমরা যাদের কাছ থেকে সাংবাদিকতা শিখেছি, সাংবাদিকতা করছি, শিখছি, তাদের অনেককেই তিনি শিখিয়েছেন। এক কথা বলা যায় তিনি এই জনপদে সাংবাদিকদের অনেক শিক্ষকেরও শিক্ষক। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। করিম ভাই, শুরুতেই আমরা আপনার কাছে জানতে চাইবো আজকে জন্মদিন আপনি কিভাবে কাটাচ্ছেন? ধন্যবাদ সাদাত। আজকে আমার ৬৭তম বর্ষ পূর্ণ হয়েছে এবং ৬৮তম বর্ষে পদার্পণ করেছে। তো তুমি নিজ থেকে আমাকে আমার জন্মদিনে উইশ করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ এবং তোমার পত্রিকা ফেনী সময়কেও ধন্যবাদ জানাচ্ছি। সম্প্রতি ফেনী সময়কে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। প্রকৃত অর্থে এখন হোম কোয়ারেন্টাইনের মধ্যে সময় অতিবাহিত করছি। পারিবারিকগতভাবে সবারই আপত্তি যাতে আমি বের না হই, তারপর আমি চেষ্টা করছি। বিশেষ করে কিছু কিছু কাজে যাইতে হচ্ছে, জানো যে ওই যে সেন্ট্রাল স্কুলের সভাপতির দায়িত্ব পালন করছি, ওইখানে শিক্ষকদের বেতন ভাতা দিতে হয় ইত্যাদি ইত্যাদি। আর কখনো কখনো দু একটি কারণে হয়তো ব্যাংকে যাইতে হয়, এই জন্য হয়তো দু একবার বের হয় নাই, তা নয়। তো আমি আজকে প্রথমে যেটা মনে করি সেটা হচ্ছে যে মানব জাতির ইতিহাসে ভয়াবহতম একটা মহামারী আজকে চলছে সারা পৃথিবী ব্যাপী, বাংলাদেশ সহ আমাদের ফেনী সহ। এরকম একটি মহামারী আর কখনো গোটা জাতি আর কখনো সম্মুখীন হয় নাই। একটা মহাযুদ্ধের মধ্যে দিয়ে সময়টা অতিক্রম হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে যে সমস্ত পৃথিবীকে আজকে লণ্ডভণ্ড করে দিয়েছে, সমস্ত পৃথিবীর সমস্ত দেশগুলোর অর্থনীতিকে লণ্ডভণ্ড এবং তার পঙ্গু করে দিচ্ছে। তার থেকে কোনো জাতি, কোনো ব্যক্তি, গোষ্ঠী কেউ সেটা থেকে রেহাই পাচ্ছে না। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার ফেনীর সাংবাদিক সহকর্মীরা যারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। তারপরেও আমরা কাজ করতে যাচ্ছি, যোগাযোগ করছি, যোগাযোগ রাখার চেষ্টা করছি। আমি তোমার যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে বলবো যে শুরুটা এখন থেকে 46 বছর আগে আমি সাংবাদিকতায় এসেছি এবং সাংবাদিকতায় এসে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাকে
এগিয়ে যেতে হয়েছে। তুমি জানো যে আমি শুধু সাপ্তাহিক হকাশ পত্রিকার সম্পাদক প্রকাশক নই, এছাড়াও আমি এই ডেইলি স্টারে কাজ করেছি, ইউএনবি তে কাজ করেছি, তারপরে বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছি, এপিবি তে কাজ করেছি। তো এই সময়ের মধ্যে ঘাতপ্রতিঘাতের বিষয়টা আসলে সাংবাদিকতা একটা মহান পেশা এবং ঝুঁকিপূর্ণ পেশা। এটা সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় এবং সংগ্রামের মধ্যে দিয়েই তাকে চলতে হয়। আমি কেন, সকলেরই একই অবস্থা। তো যারা প্রকৃত সাংবাদিকতা করে তাদেরকে যদি মনে করে যে আমি মানে জানা তেন একটা পেশা যদি মনে করি থাকে, এটা ভুল হবে। সাংবাদিক একটা মহান পেশা এবং ঝুঁকিপূর্ণ পেশা। এই পেশাটার ব্যাপারে অনেকের অনেক মন্তব্য থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে সাংবাদিকতা পেশা একটা দায়িত্বশীল পেশা, এবং দায়িত্বশীলতার প্রশ্নটি হচ্ছে যে গোটা জাতি মানে মানুষ পাঠক মনে করে যে সাংবাদিকতা হচ্ছে সত্যের প্রতীক। তারা সত্য কথা বলে এবং সত্য লিখে এবং সত্য প্রচার করে। এই জায়গা থেকে যদি আমরা বিচ্যুত হই তাইলে জাতি বা মানুষের জায়গার আর কোনো জায়গা থাকে না, যাওয়ার আর কোনো জায়গা থাকে না। তাই আমরা মনে করি যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সাংবাদিকতা পেশাটাকে অত্যন্ত দায়িত্বশীলতার মধ্যে পালন করতে হয়, আবার সেটাকে বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীলতার প্রশ্নটি প্রাধান্য পাওয়া উচিত। আর আসার বিষয়টা হচ্ছে যে কিভাবে আসলাম, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এটা তুমিও জানো যে আমাদের পারিবারিকগতভাবে অনেকে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত ছিলেন এবং আছেন। আমার শ্রদ্ধেয় কাকা শ্রদ্ধেয় এরশাদ মজুমদার সাহেব আমাদের শ্রেণী, আমাদের বাড়ি থেকেই ওনার প্রথম পত্রিকা 1965 সালে প্রকাশ করে সাপ্তাহিক ফসল। ওই সময় আমি অ্যাকচুয়ালি নবম দশম শ্রেণীর ছাত্র, নবম না সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র মনে হয়। তো ওই সময় পত্রিকা প্রকাশ এবং পত্রিকার সাথে সম্পর্ক, কিভাবে পত্রিকা হয়, পত্রিকা কিভাবে মার্কেটিং হয়, এগুলা আমি দেখেছি এবং দেখার সুবাদে হয়তো পেছনে পেছনে হাঁটা আর কি, হাঁটতে হাঁটতে গিয়ে এটার সাথে আমি সম্পৃক্ত থাকি। আমার আগ্রহটা জন্মে এখান থেকে। এর পরবর্তীতে আমার আরেক চাচা মুস্তাফিজুর রহমান মজুমদার, তিনি মরহুম, তিনি আমেরিকাতে ছিলেন। তিনি একটি বার্তা দূত নামে একটি পত্রিকা বের করেন। ওই পত্রিকাতেই 74 সালে প্রকাশিত হয়। ওই পত্রিকা আমি সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। ওই পত্রিকাটি বেশি দিন টিকে নাই। ওই যে কালাকানুন 1974 সালের আইনের কারণে সেই পত্রিকাটি জন্মের অল্প কদিন পরে সেটা ইয়ে হয়, বন্ধ হয়ে যায়। সারা দেশে যেরকম পত্রিকা বন্ধ হয়ে যায়, বার্তা দূত সে সময় বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে আমি বিভিন্ন আমি বলতে পারি সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি প্রেস ক্লাবে যখন সম্পৃক্ত হই 1977 সালে, তখন আমি প্রথম বাংলাদেশের সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সি আনাতে আমি তখন কাজ করি। এই আনার মধ্য দিয়েই আমাকে সাংবাদিকতা শুরু করতে হয় 74 সালে, 77 সালে। ওই বছরই আমি প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করি। আপনি শুরু করেছেন? হ্যাঁ, এনা দিয়ে আপনার সাংবাদিকতা শুরু? হ্যাঁ হ্যাঁ, এনা দিয়ে আমার সাংবাদিকতা শুরু, এবং তখন মহকুমা ছিল ফেনী। আমার নোয়াখালী ডিস্ট্রিক্টের সংবাদদাতা ছিলাম আমি ইস্টার্ন নিউজ এজেন্সি এনআর। সেই থেকে সেই এনআর সংবাদদাতা হিসাবে আমি প্রেস ক্লাবে মেম্বারশিপ নিই, এবং ওই সময় থেকে আমি বহু বছর, বেশ ক বছর, 1990 সাল পর্যন্ত আমি প্রেস ক্লাবের বিভিন্ন পদে দপ্তর সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, বেশ কবার আমি সহসভাপতি, এবং পরবর্তীতে 90 সালে আমি প্রথম নির্বাচিত সভাপতি হই। এর পরবর্তীতে আমি আরো 4 বার প্রেস ক্লাবের সভাপতি দায়িত্ব পালন করি। আমার সাংবাদিকতার জীবনে আসার বিষয়টা হচ্ছে যে আমার আগ্রহ থেকে, আমার পারিবারিক আগ্রহ থেকে, আমার নিজের আগ্রহ থেকে আমি সাংবাদিকতা পেশায় আসি। এবং বলতে দ্বিধা নেই যে আমি ব্যক্তি জীবনে আমি একটু প্রতিবাদ করার ইয়েটা আমার মধ্যে একটু বেশি আছে। সেটা হচ্ছে যে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সাদাকে বলা,
না, আমরা তো জানতাম যে আপনি ছাত্র রাজনীতিতে আপনি জড়িত ছিলেন ফেনী কলেজে পড়াকালীন সময়ে। তাহলে আপনি এই যে ছাত্র রাজনীতি ছেড়ে সাংবাদিকতায় যুক্ত হওয়ার পিছনে কারণটা কি ছিল? আসলে বিষয়টা হচ্ছে যে সাংবাদিকতা পেশায় আসার পেছনে আমি অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতি করতাম। আমি একসময় প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। সেই রাজনীতি সম্পৃক্ত থাকার সুবাদে ওই যে বললাম যে প্রতিবাদ করার যে প্রগতিশীল ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের আমি ডিস্ট্রিক্ট কমিটির সম্পাদক ছিলাম। পরবর্তীতে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন বিভক্ত হওয়ার পরে বাংলা ছাত্র ইউনিয়নে আমি দুইবার সভাপতির দায়িত্ব পালন করি। আমার রাজনীতিটা শুরু হয় আমার পাড়া থেকে। আমি এক সময় 68-69 সালের গণ আন্দোলনে আমি সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছিল। আমি তখন পশ্চিম উকিল পাড়া আমার পার্টি অর্থাৎ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের আমার পাড়াতে আমি সম্পাদক নির্বাচিত হই। আমি আসলে ছোটবেলা থেকেই ওই যে একটু বক্তৃতা দিবার ব্যাপারে আমাদের এখানে এক সময় মরহুম মৌলানা ওয়াইজউদ্দিন সাহেব ছিলেন ছাত্র রাজনীতি ফেনী কলেজের বিপি ছিলেন। ওনার সম্পৃক্ততায় আমি বক্তৃতা মানে ইয়ে করি, আয়ত্ত করি এবং বক্তৃতা দেওয়া শিখি। ওই বক্তৃতা দেওয়ার পর থেকে আসলে আমার বক্তৃতা দেওয়াটা আমি জানি না, অনেকে নাকি বলে যে আমি ভালো বক্তৃতা দিতে পারি। এরকম বলার পরে আমি আস্তে আস্তে দেখি যে আমি নেতৃত্ব পর্যায়ে চলে যাই। হ্যাঁ, নেতৃত্ব পর্যায়ে চলে যাই। সবসময় শুনি, আমরাও আপনার বক্তব্য সবসময় মনোযোগ দিয়ে শুনি এবং আপনার বক্তৃতার মধ্যে যে প্রাসঙ্গিকতা থাকে, যে বিষয়ে যখন আমরা অনুষ্ঠানে আপনি প্রাসঙ্গিক কথা বলেন, আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে প্রতিবাদ করার উদ্দেশ্যে যে সাংবাদিকতা আপনার যুক্ত হওয়া, সেই যে যুক্ত হওয়া তখন থেকে পর্যন্ত আপনি এটা কতটুকু পার্সেন্ট মনে করেন, এই ক্ষেত্রে আপনার প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? সত্যকার অর্থ বলতে কি আসলে সব বিষয়ে সফলতা পাওয়া আসলে খুবই কঠিন। আমি যেটা মনে করি যে এত বছর সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত থাকাটাও এক ধরনের সংগ্রাম। আমি মনে করি যে সেটা হচ্ছে যে যতটুকু পারা যাচ্ছে আর কি, যে অনেক সময় দেখা গেল যে ইচ্ছা থাকলেও করা যায় না। যে আমি অনেক সময় তোমাদেরকে অনেক সময় উপদেশ দিই যে এরকম হওয়া ভালো, এরকম হইলে ভালো হয়, নিউজটা এরকম হইলে ভালো হয়, বা নিউজের তথ্য এইভাবে থাকতে ভালো হয়। এই কথাগুলো আসলে আমাদের যখন বাস্তবতার ক্ষেত্রে দেরিকে দেখা গেল যে আমরা হয়তো এইগুলা ভালোভাবে প্রয়োগ করতে পারি না। কিন্তু ভালোভাবে প্রয়োগ না করতে পারলেও একটা জিনিস আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ভুল নিউজ দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। তো এই জন্য আমি এখনো মনে করি যে এই জায়গাতে যখন কনফার্মেশন না থাকে নিউজের বেলায়, তখন আসলে সেটা পরিহার করি। আমি সাধারণত পরিহার করার চেষ্টা করি যে এটা না করাই ভালো। যদি আমি এটা জানি না, আমার এই তথ্যটা আমার কাছে পরিপূর্ণ মনে হয় না, তখন এই নিউজটা আমি করি না। এখন এই কথাটা সবার বেলায় প্রযোজ্য হয় কিনা আমি জানি না। ইদানিং অনেকে সাংবাদিকতা পেশা আরেকটা বিষয় আমরা করে যেটা দেখলাম যে সেটা হচ্ছে আপনার যে পত্রিকার প্রকাশনা, আমাদের যে আঞ্চলিক সংবাদপত্র, আমরা এর মধ্যে আমাদের অল্প সময়ে আমরা দেখছি যে অনেকে পত্রিকার উদ্যোগ নিয়েছেন, পত্রিকা প্রকাশনা করেছেন, কিন্তু কন্টিনিউ করা, এই যে আপনি শুরু থেকে এতদিন পর্যন্ত বিভিন্ন জড়যন্ত্রের মধ্যেও আপনার পত্রিকার কিন্তু প্রকাশনা কখনো থামি থাকে না, এটার মূলত মূল মন্ত্রটা কি? আপনি মানে এভাবে আপনি কন্টিনিউ করতে কিভাবে সম্ভব হয়েছে? এখানে অনেক ব্যবসায়ী শিল্পপতি অনেকে প্রকাশনায়, কিন্তু সবাই এভাবে কন্টিনিউ করতে পারে নাই। আপনার এই পাড়ার মূল মন্ত্রটা কি আসলে? আমি আসলে বিষয়টা হচ্ছে আমি এখনো একেবারে সামনাসামনি বলতে পারি, আমি আমার মাধ্যমেও বলতেছি। সেটা হচ্ছে যে ফেনীর সংবাদপত্র জগতে যারা সংবাদপত্র পরিবারে আছেন, তাদের মধ্যে আর্থিক দিক থেকে সবচাইতে অসচ্ছল ব্যক্তি হইলাম আমি। কিন্তু তারপরে আমার পত্রিকাটা এই দীর্ঘ সময়ে বিরতিহীন ভাবে আমার পত্রিকাতে 38 বছর পূর্ণ হয়েছে গত পয়লা বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল 38 বছর পূর্ণ হয়েছে। আমি তখন একটা বক্তব্য দিয়েছিলাম, তোমরা মনে হয় নিশ্চয় দেখেছো, যে আমার কাছে খুব কষ্ট লেগেছে আমি এই 38তম বর্ষ পত্রিকা আমি করতে পারি নাই এই করোনা ভাইরাসের কারণে। তো আমার আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে পত্রিকা টিকে থাকা না থাকা নির্ভর করে বেশ কটা বিষয় আছে। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে পত্রিকাটি ধারাবাহিকভাবে প্রকাশ হয় কিনা, পত্রিকার কতগুলো নিজস্ব পাঠক শ্রেণী তৈরি হয়,
সে পাঠক শ্রেণীর কাছে পত্রিকাটি আস্থাশীল হইতে হবে, যে আমার পত্রিকাটা প্রতি বৃহস্পতিবারে বের হয়, এই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি বলে। আর এই প্রশ্নটা আছে যে আপনি কিভাবে এই আর্থিক যোগানটা দেন। তো সেটা আমি মাসে হয়তো আমাকে 25,000 টাকা বা 30,000 টাকা আমাকে যোগান দিতে হয়। আমি এটা দিয়ে যাচ্ছি, আমার কোনো পৈতৃক সম্পত্তি বিক্রি করি আমি কখনো দিই নাই। পত্রিকার আয় দিয়ে পত্রিকা এই 38 বছরে পত্রিকা চলছে। এটা চলছে, এটা আমি হলফ করে বলতে পারবো যে পত্রিকা কখনো লস দেয় নাই, পত্রিকার লাভেই ছিল, পত্রিকার লাভ দিয়ে পত্রিকা বের হয়। এইটা আমি পেরেছি। আমি মনে করি যে এটা পেনিবাসী আমাদের পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষী, এইটা আসলে এইটা আমি গর্বের সহিত বলতে পারি যে আমি শ্রেণীর একজন পরিচিত জনকে, যিনি আর্থিকভাবে সচ্ছল, আমি হয়তো একটা ফোন করলাম যে আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সাদাত, তুমি জানো যে আমি বিজ্ঞাপনের জন্য আমি কোথাও যাই না। তা আমি কিন্তু বিজ্ঞাপন চাই না, এটা আবার ঠিক না। আমি বিজ্ঞাপন চাই। আমি হ্যালো অমুককে, আপনি কি আপনি অমুক, আপনি হ্যাঁ আমি তো অমুক, হ্যাঁ আপনি ভাইয়া কেমন আছেন, হ্যাঁ কি অবস্থা, কই আপনি একটা বিজ্ঞাপন দেন না আমাদেরকে, হ্যাঁ দিয়ে দেন, এই শেষ। এটার মধ্যে দিয়েই আমরা একটা খ্যাত তৈরি করতে পেরেছি। এই জন্য আমরা অনেক সময় দেখা গেল যে আমরা একটা বর্ষপূর্তি সংখ্যা করি, সেই সংখ্যা দিয়ে অনেক অন্তত 6 মাসের পত্রিকা বের করার একটা পুঁজি হয়তো একটা তৈরি হয়ে যায়। এর মধ্যে দিয়েই এই 38টি বছর আমরা পার করে দিয়েছি। এর মধ্যে দিয়ে আমি সফলতা বলতে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে এই পত্রিকার মাধ্যমে অনেক সাংবাদিকের জন্ম হয়েছে, যারা আজকে অনেকভাবে প্রতিষ্ঠিত। টিপু সুলতান অনেকভাবে প্রতিষ্ঠিত, মরহুম আব্দুল হক আমার এখানে 10 বছর কাজ করেছে, সেও প্রতিষ্ঠিত ছিল। তারপরে আদিত্য আরাফাত বর্তমানে বিবিসিতে কাজ করে, সে আমাদের এখানে কাজ করেছে কিছুদিন। তারপরে আমি সেলিম জাহিদের কথা বলি, যে প্রথম আলোতে এখন কাজ করে, সেও সামান্যভাবে আমাদের এখানে কাজ করেছে। তারপরে আজকে অজিও বাংলাতে কাজ করে যে শাহজালাল বিজ্ঞান, সে অনেকদিন আমাদের এখানে কাজ করেছে। তারপর সৌরভ পাটোয়ারি আমাদের এখানে অনেকদিন কাজ করেছে। বর্তমানে সময় টিভিতে আছে যে স্টাফ রিপোর্টার আতিয়া সজল, যে এখন আমার সম্পাদক, আমার পত্রিকার সম্পাদনা পরিষদের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। তারপরে ডালিম হাজারি আমার পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। একজাক এই তরুণ সাংবাদিক নিয়ে আমার এখানে 19 জন তরুণ সাংবাদিক নিয়ে আমার পত্রিকাটা চলে। আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ যে তারা কোনো কিছুর বিনিময়ে তারা এটা করে না। তারা একটা কথাই বলে, এটা আমার সাফল্য যে আপনার সাথে কাজ করতে পারলে এটা সৌভাগ্যের বিষয়। এই জিনিসটা আমি কখনো বলবো না। আমি সবাই এই কথাটা বলে আমাকে, কিন্তু আমি আসলে তাদের কাছে খুবই কৃতজ্ঞ। ফেনীর অনেক সাংবাদিকের কাছে আমি অনেক কৃতজ্ঞ, যারা আমাকে অনেকভাবে প্যাট্রোনাইজ করে, আমাকে অনেক সম্মান করে। এটা আসলে আমি কৃতজ্ঞ থাকবো এবং ভবিষ্যতে থাকবার চেষ্টা করবো। সেটা আপনার অর্জন ভাই, সেভাবে আপনি নিজের জীবনকে আপনি মেনটেন করেছেন, বিদায় সবাই আপনাকে শ্রদ্ধা করে। আর আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন জানতে চাই, আসলে সাংবাদিকতা তো এটা একেবারে একটা অলাভজনক একটা পেশা বা পত্রিকার সম্পাদনা, সেক্ষেত্রে আপনি আপনার পরিবার থেকে কিভাবে আপনি সমর্থন পাইছেন, বা তারা আপনাকে কিভাবে দেখছে এই বিষয়টা? আমি প্রথম আমার পরিবারের, তুমি তো জানো যে আমার পরিবারে ছোট্ট একটা পরিবার, আমার একটা ছেলে একটা মেয়ে, তারা দুইজনে প্রতিষ্ঠিত। আমার ছেলে বউ প্রতিষ্ঠিত, সে সেন্ট্রাল হাই স্কুলে শিক্ষকতা করে। সে আমার মেয়ের আমাকে খুবই সমর্থন করে। আমার মেয়ের জামাই, তুমি জানো যে সে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে, সে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার। সে আমাকে অনেক সমর্থন যোগায়, আমাকে অনেক সম্মান করে। আমার মেয়ের পক্ষ থেকে আমার সেখানে আমার এক নাতিন আছে। আমার ছেলের একটা ঘরে নাতিন এবং একটা নাতি আছে। তারা, আমার ওয়াইফ অত্যন্ত সহজ সরল প্রকৃতির গৃহিণী। সে তারপর পক্ষ থেকে আমি কখনো এটা আমার সাংবাদিকতা নিয়ে তারা খুব আনন্দিত, এবং তারা এইটা উপলব্ধি করে, তারা এটা ভালোভাবে উপলব্ধি করে যে মানুষ, সাংবাদিক সমাজ এবং অনেক পাঠক সমাজ, শ্রেণী গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে খুব সম্মান করে, এটা তারা ভালোভাবে জানে। এটাকে তারা খুবই অ্যাপ্রিসিয়েট করে এবং তারা চায় যে আমার এই সম্মানটা
অটুট থাকুক, অব্যাহত থাকুক, এটা তারা আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে যে সামাজিক তাগিদে আমি কিছু সমাজ কাজ করে থাকি। তুমি জানো যে বর্তমানে যে ডায়াবেটিক হাসপাতাল, যে ডায়াবেটিক হাসপাতালের জন্ম হয়েছে, সেই ডায়াবেটিক হাসপাতালের জন্মের মধ্যে দিয়ে 5 জন এটার প্রথম উদ্যোক্তা ছিল। আমার সৌভাগ্য হয়েছে আমি তার সে 5 জনের মধ্যে একজন। আমি এখনো ওই হাসপাতালের আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছি। আর আরেকটা হচ্ছে যে আমি রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। আর সকলের সহযোগিতায় আমি সকলের সহযোগিতায় ফেনীর সবচাইতে বড় স্কুল, এই ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় স্কুল, সেই স্কুলটাতে আমি প্রায় 20 বছর প্রথমে সহসভাপতি, পরে সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বিদ্যালয়টি অনেক উন্নতি করছে, এটা আমি আমার হয়তো আমার কন্ট্রিবিউশন আছে, এই জন্য হয়তো এটা এগিয়ে যাচ্ছে। এখানকার মানুষও এইটাকে আমাকে অনেক সমর্থন দিয়ে যাচ্ছে, মানে সমর্থন দিয়ে যায় এবং আমাকে মানে উৎসাহ যোগায়। এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। আর এই এক কথা বলতে গিয়ে আমি আমার সন্তানদের মতো ভালোবাসি, স্নেহ ভালোবাসি আমার এই বিদ্যালয়টাকে, এই বিদ্যালয়কে, ছেলে মেয়েগুলাকে আমি আমার সন্তানদের মতো স্নেহ করি এবং আমি মনে প্রাণেই এই বিদ্যালয়ের উন্নতি চাই এবং বিদ্যালয়টি অনেক অনেক উন্নতি লাভ করেছে, যেটা অবিশ্বাস্য। এটা ভিতরে কেউ না গেলে এটা বুঝতে পারবে না, অনেক উন্নত হয়েছে সবকিছু ব্যাপারে, এটা উন্নত হয়েছে। আমি আসলে বিষয়টা এই আর একটা হচ্ছে যে এখানে আমি সামাজিক ভাবে এখানে একটি পঞ্চায়েত কমিটি আছে। 1997 সাল থেকে ওই পঞ্চায়েত কমিটির আমি প্রথমে সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করে আসছি 1997 সাল থেকে এই পর্যন্ত। এখানে অনেকগুলা উন্নয়ন কাজ হয়, মানুষ, গরিব মানুষের কাছে জাকাতের টাকা দেওয়া হয়, সেলাই মেশিন দেওয়া হয়, সাহায্য সহযোগিতা দেওয়া হয়। তারপরে অনেক সময় লেখাপড়ার ব্যাপারে সহযোগিতা করা হয়, তারপরে ভর্তির ব্যাপারে সহযোগিতা করা হয়, ভর্তি ফির ব্যাপারে সহযোগিতা করা হয়। তারপরে এসএসসি পরীক্ষা ফি দিতে পারে না, তাদেরকে এই পঞ্চায়েত থেকে সহযোগিতা করা হয়। আমরা চেষ্টা করি কেউ মানে হয়তো দুরারোগ্য ব্যাধিতে বা অসুস্থ হয়েছে তাকে সহযোগিতা করার চেষ্টা করি। এগুলা আসলে ইয়েতে আমার কাছে মনে হয় যে আমি নিজে থেকে এইগুলোর মধ্যে জড়াই পড়েছি। ইচ্ছা থাকলেও আমি সেখান থেকে এখনো বাইরে হওয়া যায় না। তো সামাজিক দায়িত্ব হিসাবে হয়তো মনে করি যে আমি যদি কারো একটু উপকার করতে পারি আমার কাছে ভালো লাগে। তবে আমার একটা নীতি আছে, আমি উপকার করতে না পারলেও ক্ষতি করার চেষ্টা করি না, কোনো ক্ষতি আমি কারো ক্ষতি করার চেষ্টা করি, চেষ্টা আমার মাথার মধ্যেও আসে, আমি কখনো ব্যাপারটা চিন্তাই করি না। আপনার যে 67 বছর আপনি অতিবাহিত করেছেন বা দীর্ঘকাল আপনার সাংবাদিকতার জীবন, এর মধ্যে আপনার আমরা জানতে চাই যে উল্লেখযোগ্য এটা হচ্ছে ধরেন আপনার খুবই আনন্দদায়ক জীবন, কোনো সাফল্য বা পাশাপাশি আমার ধরেন হয়তো আপনি স্মৃতিচারণ করলে কষ্ট পান, এই ধরনের কোনো ঘটনা আপনার যদি মনে থাকে আপনি একটু আমাদের পাঠক বা দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। না, অনেক সময় ঘটনাগুলো অনেকগুলো ঘটনা আছে ব্যক্তিগত জীবনে। এই সাংবাদিকতা করতে গিয়ে প্রথম দিকে মনে হইতো সাপ্তাহিক হকার্স পত্রিকা এমন একটা পত্রিকা ছিল যে নাম শুনলে অনেকে ভয় পাইতো প্রথম, যে কি বের হয় এটাতে। তখন অনেক সময় দেখা গেল যে হয়তো টিএনটির যুগ ছিল, তো তখন হয়তো টেলিফোনে একটু দমক দিত। তখন ওই যে আমি আমার স্বভাব বলতাম যে আপনি ফোনে বলেন কেন, যদি সাহস থাকে তো কথার সামনে বলেন। তো অনেক সময় দেখা গেল দেখিয়ে দিব, এরকম একটা কথা, অনেকগুলো ঘটনা আছে। আর আরেকটা হচ্ছে যে কয়েকবার মনে হয় উকিল নোটিশ পাইছিলাম মনে হয়। তো আসলে দৃঢ়তা, আমার আস্থা এবং বিশ্বাস আছে যে কেউ আমার কিছু করতে পারবে না, এইরকম একটা আস্থা বিশ্বাস থেকে আমি এগুলা উত্তরণ ঘটাইছি। কয়েকবারই আমার কাছে খেয়াল আছে আমার, সেটা হচ্ছে যে উকিল নোটিশ দেওয়াটা, উকিল নোটিশ আমি কয়েকবারই পাইছিলাম। মানে কারো বিরুদ্ধে তো নয়, আসলে সাংবাদিকতায় বলা হয় বিরুদ্ধে নয়, সঠিক সংবাদ। অনেকে মনে করে যে এটা তার বিরুদ্ধে আছে, আসলে আমরা সঠিক সংবাদ পরিবেশন করি। কেউ হয়তো মনে করে যে সংক্ষুব্ধ হয়ে অনেক সময়। আরেকটা আছে যে বিভ্রান্তিমূলক একটা সংবাদ পরিবেশন হয়েছিল পত্রিকায়, বিভ্রান্তিমূলক। আমি নিজেও পরবর্তীতে এই জিনিসটা মানুষের একটা মহিলা সম্পর্কে একটা নিউজ করতে গিয়ে ভুলবশত একটা শব্দ ব্যবহার হয়েছিল,
সেই শব্দটা ছিল তাকে অসৎ চরিত্রের মহিলা বলা হয়েছিল। আসলে ওই নিউজটা আমার জানা ছিল না। পরবর্তীতে ওই মহিলা আমার সাথে দেখা করার পরে আমি নিউজটা পড়ার পরে দেখি যে আমারই ভুল, অর্থাৎ আমি যখন পত্রিকার সম্পাদক প্রকাশক, এটা দায় দায়িত্ব আমারই। তখন আমি নিজ থেকে ওনাকে বললাম যে আপনি নিশ্চিন্তে থাকেন, আমি এটা কারেকশন দিব, আমরা দুঃখ প্রকাশ করবো। আমি ওই সময় আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি। এই দুঃখ প্রকাশটা আমার কাছে অনেক পাইত মনে হয়েছে যে আমার ভুলের জন্য এই মহিলাটা মনে কষ্ট পাইছে, এটা যেন আমাদের দ্বারা না হয়। আমি সকল সাংবাদিককে এটা বলবো যে আমাদের দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেই ক্ষতিগ্রস্তের বিষয়টা যেন কেউ না পায় এবং কেউ যেন মনে কষ্ট না পায়, এটা আমাদের সবসময় খেয়াল রাখা উচিত। হ্যাঁ বলো। আপনাদের সময়ে যে সাংবাদিকতা, তখন তো হাতে গোনা কিছু মিডিয়া প্রতিষ্ঠান ছিল, কিন্তু এখন তো আপনার আমাদের প্রিন্ট মিডিয়ার পাশাপাশি আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া, মানে যে বেসরকারি, আপনাদের সময় তো আপনি যখন বিটিভিতে কাজ করছেন শুধুমাত্র বিটিভি ছিল তখন, এখন অনেকগুলো চ্যানেল, এর পাশাপাশি অনলাইন, এইসব মিলিয়ে এখন যে সাংবাদিকতার যে বিকাশ, এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? যে এটাকে আমরা প্রথমত হচ্ছে যে যখন আমরা পত্রিকা করি তখন পত্রিকার সংখ্যাই ছিল 3টি মনে হয়। আমি যখন পত্রিকা করি একটা পত্রিকা ছিল, পথ পত্রিকা ছিল, তারপরে এটা আমার পত্রিকা ছিল, আরো দুই একটা পত্রিকা ছিল, কিন্তু পত্রিকাগুলো রেগুলার ছিল না। আমার পত্রিকাটা রেগুলার ছিল, পথ পত্রিকা কিছুদিন ভালোভাবে রেগুলার পত্রিকা ছিল। কিন্তু যুগের চাহিদা অনুযায়ী, মানে বিশ্বায়নের যুগে পত্রিকা বের হবে, মিডিয়ার শক্তি বাড়বে, এটা হলো স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখন আর কোনো ঘটনাই দামাচাপা দিয়ে রাখা সম্ভব না, কোনো না কোনো ভাবে বেরোবে। এখানে অনেক অনলাইন হয়েছে, বিভিন্ন চ্যানেল, 24টা 25টা চ্যানেল হয়েছে, তারপরে ইউটিউব আছে, তারপরে ফেসবুক আছে, নানান গণমাধ্যম, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক শক্তিশালী হয়েছে। কিন্তু এই শক্তিশালীর বিষয়টা যতটা সুখকর তার চাইতে কম অসুখকর নয়। দেখা গেল যে হঠাৎ করে দেখা গেল এমন একটা তথ্য দিয়ে দেওয়া হইলো যে তথ্যের কোনো ভিত্তি নেই। এই বিষয়গুলা আসলে আমাদের, যেমন আমি মনে করি যে আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের ব্যাপারে যে ওই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে, আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করি, ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো প্রয়োজন নাই। এই কারণে আমরা যদি নিজেরা সেলফ সেন্সরশিপ করি যে কোন নিউজটা যাবে, কোন নিউজটা যাবে না, কোন নিউজটা তথ্য নির্ভর, কোন নিউজটা তথ্য নির্ভর না, বা কোন নিউজটা সমৃদ্ধ না, এটা কোনটা যাবে কোনটি যাবে না, এটা যদি আমরা স্ক্রুটিনি করি, নিজেরাই করি, তাহলে ওইটা কিছু আসলে প্রয়োজন নাই। এখন দায়িত্বশীল সাংবাদিকতার বিষয়টাই হলো প্রধান, এবং দায়িত্বশীল সাংবাদিকতা যদি না হয় তাইলে নানান বিপদের সম্মুখীন হয়, এবং ফলে দেখা গেছে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অনেকে এই বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে দায়িত্বশীলতার প্রশ্ন, এবং অনেকে মনে করে যে এটা একটা সাংবাদিকতা কখনো একটা বিজনেস না, এটা নিঃস্বজনের বিজনেস না। আমাদের একজন মরহুম সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী বলেছিল যে এটা কোনো নিঃস্ব ধরনের বিজনেস না। যদি বিজনেস হইতো তাহলে ওই দা ছাটাই বিষয় পেঁপের দানার সাথে, গোলমরিচের সাথে পেঁপের দানার মিক্স করে বিক্রি করলে অনেক ভালো ব্যবসা করা যায়। যারা আমরা লেখাপড়া জেনে, লেখাপড়া করে এই পেশায় এসছি, এত কষ্ট করি আমরা কি ওই কম লেখাপড়া জানা যারা, তারা যে আয় করে, যারা যে রোজগার করে, তারা যে লাইফ লিড করে, আমরা কি সেভাবে করতে পারছি? নিশ্চয়ই না। তাইলে আমাদের সোসাইটির প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধ থেকে আমাদের সাংবাদিকতা, সেই দায়িত্ববোধের জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি, আবার অন্যদেরও করার জন্য এগিয়ে আসা উচিত। কারো একা পক্ষে, যেমন ধরো একা পক্ষে সবকিছু করা সম্ভব না। আর অসৎ সাংবাদিকতা অসৎ সাংবাদিকতা করে সাংবাদিকতা পেশাকে কলুষিত করার দায়িত্ব কেউ কাউকে দিয়ে দেয়। আমি মনে করি যে আমি যদি একটা অসৎ সাংবাদিকতা করি, সেখান থেকে সাদাত হোক, অন্যরা কেউ বাদ পড়ে না। মানুষ বলে যে সাংবাদিক সমাজ সব মানে চরিত্রহীন, তাদের কোনো ইয়ে নাই, এগুলো মানুষ মনে করে, যারা মনে করে যে সব সাংবাদিক মনে হয় একই রকম। কিন্তু আমি মনে করি যে সাংবাদিকতা পেশাটাকে
দায়িত্বশীলতার প্রশ্ন আছে, সততার প্রশ্ন আছে, নিষ্ঠার প্রশ্ন আছে, তার সাহসিকতার প্রশ্ন আছে, তারপরে সর্বোপরি জনগণের প্রশ্ন আছে, গণতন্ত্রের প্রশ্ন আছে, সুশাসনের প্রশ্ন আছে, মানবাধিকারের প্রশ্ন আছে। এই সবকিছু মিলিয়েই সাংবাদিকতা। আজকে অনেকে মনে করে যে মনে হয় যেন প্রশাসন এবং সাংবাদিকের মধ্যে দূরত্ব, কোনো দূরত্ব নাই। তারাও জনগণের জন্য কাজ করে, পাবলিকের জন্য কাজ করে, আমরাও তাদের জন্য কাজ করি। দূরত্বটা কোনোভাবেই সম্ভব না। সম্ভব তাদের পক্ষে অসম্ভব মনে হয় যারা জনগণের কথা বলে, তারা জনগণের বিপক্ষে অবস্থান নেয়, জনগণকে কষ্ট দেয়, জনগণ থেকে ঘুষ ইত্যাদি দাবি করে। সেগুলো তাদের সাথে আমরা একমত না। তাইলে সে কিন্তু জনগণের জন্য কাজ করে, সে নিজের জন্য, নিজের লাভবানের জন্য কাজ করে। আমরা এটার গুরুতর বিরোধী। আমরা যত কথা বলি না কেন, বক্তৃতায় বলি, বিবৃতি বলি, আমরা এই কথাগুলো বলার চেষ্টা করছি এবং এখনো বলার চেষ্টা করে যাচ্ছি। আমি এখনো আগামীতে যতদিন আমি দেশে থাকি, আল্লাহ আমাকে যতদিন হায়াত দারাজ করে, আমি ততদিন এই কথাগুলো বলবো যে আমরা সব সাংবাদিকের জন্য লড়াই করছি। আমরা সাংবাদিকতা মহান পেশাটাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই এবং তাদের কথা বলতে চাই এবং তাদের সুখ দুঃখের হাসি কান্নার কথা আমরা আমাদের পত্রিকায়, আমাদের মিডিয়াতে, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা উপস্থাপন করতে চাই। এটা হচ্ছে আমাদের মূল কথা। এই কথাগুলো থেকে আমি মনে করি আমাদের সকল সাংবাদিক একমত হবেন এবং যারা একমত হবেন না, আমি মনে করি তারা এই সাংবাদিকতা পেশার প্রতি অবিচল নয় বলে আমি বিশ্বাস করি। করিম ভাই, আপনার থেকে আমরা অনেকক্ষণ সময় নিলাম আজকে আপনার এই সুন্দর সময়ে, এবং আমাদের অনেকগুলো আপনাকে জানিয়ে রাখছি যে আমাদের অনেক পাঠক এবং দর্শক আপনাকে তারা অভিনন্দন জানিয়েছেন। আমরা এই আপনাকে আবারও অভিনন্দন জানাই এই সময়, এবং আমাদের এই পাঠকদের পক্ষ থেকে তারা ফেসবুকে কমেন্ট করে তারা আপনাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকে আপনার দীর্ঘ জীবন কামনা করেছেন। আমরাও কামনা করি যে আপনি অন্তত আপনি 100 বছর বেঁচে থাকেন সুস্থতার সাথে। আমরা সবশেষে আপনার কাছে বলবো যে আপনি আমাদের নতুন প্রজন্মের যারা সংবাদকর্মী রয়েছে, আপনি তাদের উদ্দেশ্যে আপনি এখন কি বলবেন? আমি আমার এই সময়ের পাঠক যারা উইশ করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর আমি সাংবাদিকদের প্রতি আমার এত দৃষ্টতা নাই যে সবাইকে আমি উপদেশ দেব। আমি শুধু একটা কথাই বলি, আমি বারবার বলতেছি এটা, সেটা হচ্ছে যে সৎ সাংবাদিকতা করুন, সাহসিকতার সহিত সাংবাদিকতা করুন। তারপরে দেখা গেছে যে সাংবাদিকতা একটা মহান পেশা। অনেকে আমি বলতে পারি যে আমি জীবনে কোনোদিন আইডি কার্ড প্রদর্শন করি সাংবাদিকতা করি নাই। কেউ আমাকে বলে নাই যে আপনি আইডি কার্ড দেখান। একদিন কোথায় জানিয়ে কোন এক অফিসে বলছিল আপনি আইডি কার্ড দেখান। আমি বলছি না, আপনার সন্দেহ হইলে আপনি আমাকে পুলিশে দেন, আমার ক্ষমতা থাকলে আমি পুলিশ থেকে বাইরে আসবো। এইরকম একদিনে মনে হয়, একবার মনে হয় কোন এক অফিসার আমাকে জিজ্ঞাসা করলো আপনি তো চিনি না। আমি বললাম যে চিন্তার দরকার নাই, আপনি যদি আমাকে সন্দেহ করেন তাহলে আপনি আমাকে পুলিশে দেন, আমি আমার ক্ষমতা থাকলে আমি সেখান থেকে বেরিয়ে আসবো। আমি এই সাংবাদিক হিসাবে আমার পরিস্থিতি বা আমার উপস্থাপনটা আমি করতে পেরেছি সুদীর্ঘ দিন দিয়ে। এই সুদীর্ঘ দিনে আমি মনে করি যে সকল সাংবাদিক তার কর্ম দিয়েই মানুষের কাছে পরিচিতি পাবে। আমাদেরকে যেন এইটা শুনতে না হয় যে অমুক সাংবাদিক এইটা ভালো সাংবাদিক না, ও ব্ল্যাকমেলিং করে, হলুদ সাংবাদিকতা করে, আর অমুক এটা কি সাংবাদিক নাকি, এটা কি লেখাপড়া জানে নাকি, এটা কি লেখাপড়া করছে নাকি। আমরা তো জানি সেই লেখাপড়া করে নাই। এইগুলো যেন আমাদেরকে শুনতে না হয়। এটা শুনলে আমাদের কাছে খুব খারাপ লাগে যে মানে একজন সাংবাদিক সম্পর্কে কেউ বিরূপ মন্তব্য করলে আমাদের কাছে খুব খারাপ লাগে। এইটা পুরা পেশাটাকেই বিয়ে করা হয়, হেয় করা হয়। তাই আমি মনে করি যারা সাংবাদিকতা পেশায় এখন নিয়োজিত আছেন তিনি তো অনেক সাংবাদিক, এই সাংবাদিকের কোনো সংখ্যায় দিয়ে বলা যাবে না। আমি মনে করি যে হ্যাঁ, এখন আর সংখ্যা আপনি এভাবে নির্ণয় করতে পারবেন না। না, সংখ্যা নির্ণয় করা খুবই কঠিন। একদিন সম্ভবত বড় ব্যাংকার, আমি নাম বলবো না, উনি আমাকে জিজ্ঞাসা করে করিম ভাই আপনি কি বিভিন্ন অনুষ্ঠানে যান? আমি বললাম না ভাই, আমি তো বিভিন্ন অনুষ্ঠানে যাই না। তো বললেন যে কেন যান না? আমি বললাম যে এম্বারাসিং পজিশনে পড়তে হয়। তো বললেন যে আমি আপনার কাছ থেকে এইটাই আশা করেছিলাম, আপনি সঠিক উত্তরটা দিয়েছেন। তা আমি এখনো মনে করি যে আসলে আমরা খুব এম্বারাসিং ফিল করি কোথাও গেলে। দেখা গেল যে যিনি একটা প্রেস কনফারেন্স করেন, একটা অনুষ্ঠান করেন,
তিনি নিজেও হোস্ট যিনি হন, যিনি ডাকেন, তিনি নিজেও একটু বিব্রতকর অবস্থায় পড়েন। এইরকম একটা বিব্রতকর অবস্থায় যারা পড়েন, আমরা আসলে তাদের প্রতি খুবই ইয়ে করি আর কি, যে আফসোস করি যে তারা এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে। তো আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি আপনার ব্যক্তিত্ব, সব সাংবাদিকের তার নিজস্ব ব্যক্তিত্বকে প্রাধান্য দিতে হবে। আমি সাংবাদিক, কিন্তু আমাকে আমার ব্যক্তিত্ব থাকবে না, এইটা হইতে পারে না। এই ব্যক্তিত্বটাকে আমরা প্রতিষ্ঠা করতেই হবে। এইটা কোনো বিকল্প নেই। আগামীতে কেউ যদি, আমি এটা ভয় পাই না যে অনেক বেশি সাংবাদিক হয়েছে, এটা ভয়ের কিছু নাই। আমি মনে করি যে যারা আছে তারা যদি ভালো সাংবাদিকতা, সৎ সাংবাদিকতা করে, তাহলে গোটা সমাজ, রাষ্ট্র, জনগণ সবাই উপকৃত হবে। তবে ভয়ের কিছু নেই। আর যারা সাংবাদিকতা করবে না, না করে যদি সাংবাদিক জাহির করে করার চেষ্টা করে, আজ হোক কাল হোক, একদিন না একদিন তাদেরকে এই পেশা থেকে জোরে পড়তে হবে এবং বিদায় নিতে হবে। কারণ কোন মন্দ জিনিস বেশি দিন টিকে থাকার কোনো সুযোগ থাকে না। আমি মনে করি যে সাদাত, এটা মনে রাখবা যে আমি এখন বলছি যে আগামী তো এটা প্রমাণিত হবে যে যারা সাংবাদিকতার মধ্যে এসছে, কি কারণে এসছে সেটা সেই ভালোভাবে জানে। কিন্তু আমরা জানি যে ভালো সাংবাদিকতা করলে সে টিকে থাকবে, মন্দ সাংবাদিকতা, হোল সাংবাদিকতা করলে সে বেশি দিন টিকে থাকবে না। কারণ সাংবাদিক হচ্ছে সাংবাদিকতা এমন একটা পেশা, যিনি টিকে থাকবেন তাকে মানুষকে, পাবলিককে, জনগণকে বলতে হবে পানি, আর সাংবাদিক হবে মাছ। এবং মাছ যেরকম পানি ছাড়া মানে জীবিত থাকতে পারবে না, তেমনি এই সাংবাদিকও মানুষ ছাড়া কখনো দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। আমি মনে করি যে এই জিনিসটা যদি আমরা সবাই উপলব্ধি করি, তাহলে আমরা টিকে যাব এবং আমরা মানুষের কাজ করব। মানুষ সাংবাদিককে অভয়াস্ত মনে করে, সাংবাদিকের কাছে তারা এসে যদি তার প্রত্যাশিত কথাগুলো বলতে না পারে, প্রত্যাশিত বক্তব্যটা যদি সাংবাদিকের মাধ্যমে উপস্থাপন করতে না পারে, প্রকাশিত হতে না পারে, তাহলে এই চাইতে দুঃখজনক আর কিছু হইতে পারে না। আমরা যেটাই চাই করিম ভাই, যে একজন সংবাদকর্মী হিসেবে আমরাও চাই সবসময় যে সৎ এবং সাহসী সাংবাদিকতার জয় হোক। আপনার কাছে যে বিষয়টা সবশেষে জেনে, যেটা দিয়ে আমরা আজকে আমাদের এই এখানে আমরা শেষ করব, যে সেটা হচ্ছে আসলে আপনি তো সবসময় মানুষের সঙ্গে থাকেন, ছাত্র জীবন থেকে এ পর্যন্ত সবসময় সামাজিক কর্মকাণ্ড, সাংবাদিকতা। কিন্তু এই যে দীর্ঘদিন যে এই একটা লকডাউন পরিস্থিতি, গৃহবন্দী দশা, মানুষের সাথে যোগাযোগ বা দেখা সাক্ষাৎ না করে কিভাবে এই সময়টা আপনি বন্দি দশায় অতিক্রম করছেন, এই বিষয়টা একটু বলেন। না, আসলে বিষয়টা হচ্ছে যে এমন একটা মহামারী, যে মহামারীটার ধরনটা হচ্ছে যে ছোঁয়াচে। তো এই ছোঁয়াচের একটা বিষয়টা হচ্ছে যে এটা প্রথমে বলা হয়েছিল যে এটা আমাদের দেশে, মনে হয় বাংলাদেশে 8 মার্চ এটা প্রথম ধরা পড়ে। সেই থেকে বিভিন্নভাবে, রাষ্ট্রীয়ভাবে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ পাইছে যে মানে দূরত্ব বজায় রাখা, তারপরে মাস্ক ব্যবহার করা, বা এগুলা ঘরে অবস্থান করা, তারপরে অহেতুক ঘুরে ফিরা না করা, বাইরে অবস্থান না করা, এই বিষয়গুলা আমি ভালোভাবে উপলব্ধি করি। এবং উপলব্ধি করার কারণে আমার পরিবার থেকে, অর্থাৎ আমার স্ত্রী, আমার ছেলেরা, আমার ছেলের বউ, এরা এই ব্যাপারে একেবারে অ্যালার্ট। আমি কোথাও যদি মানে না বলি বাইর হই, তারা বারবার ফোনের পর ফোন করে, আমি যেন তার দ্রুত বাড়িতে চলে আসি। এইগুলা আসলে এই সময়টা আসলে আমার জন্য খুবই কষ্টকর। আমরা যারা পাবলিকলি চলি, বিভিন্ন সময় ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন আমরা মানুষের সাথে কথা বলছি, মানুষের সাথে সম্পৃক্ত থেকেছি, অনেক সুখ দুঃখের কথা বলেছি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে দেখা হয়েছে প্রতিদিন। কিন্তু আজকে এটা না হওয়াতে অনেক খারাপও লাগে, কিন্তু উপায়ও নেই। কিন্তু আমরা নিজেদেরকে সুরক্ষা করতেই হবে। আমি যদি সুরক্ষা না থাকি, তাহলে আমার পরিবারের সদস্যরা সুরক্ষা পাবে না। আমি এটা সকলকে অনুরোধ করব যে এই করোনা ভাইরাস, এই মহামারী থেকে রক্ষার জন্য সকলেই হোম কোয়ারেন্টাইনে থাকা আমার কাছে মনে হয় এটা শ্রেয়। তারপরে এগুলা নিয়ম কানুন গুলা মেনে চলা, নিয়মিত হাত ধোয়া, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা,
তারপরে যথাযথ না যাওয়া, তারপরে অপ্রয়োজনীয় ঘোরাফেরা না করা, এই বিষয়টা আসলে আমি মনে করি যে এটা সবাই পালন করা উচিত। আর আরেকটা হচ্ছে যে একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে যে আমার জানা মতে তো মনে হয় দাদা তো আমার সাথে একমত হইবে, যে আমরা যারা নিয়মিত পত্রিকা করি আমাদের কাছে খুবই খারাপ লাগে যে আজকে অনেকদিন সেই মাস থেকে শুরু করে এই পর্যন্ত আমরা পত্রিকা বের করতে পারছি না। এটা পাঠকের কাছে আমরা আসলে আমাদের জবাবদিহিটা কিভাবে দিব আমরা এটা বুঝতে পারছি না। অবশ্য পাঠকরা মনে করে যে এইটা এই সময়ে পত্রিকা বের করলে কি হবে, পত্রিকা বের করলে পত্রিকা কি মার্কেটিং হবে কিনা, পত্রিকা পাঠক আসে কিনা, পত্রিকা চোর্স মানি চোর্স আসবে কিনা, এটা অনেকে মনে করে। এই জন্য আমরা মনে করি যে পত্রিকা বের করতে পারি নাই, সেই জন্য আমরা আমি নিজেই তো আফসোস করি যে আসলে এত বছরের একটা নিয়ম, সেই নিয়মটা ভঙ্গ হলো। সেই নিয়মটা অন্যদের জন্য ভঙ্গ হয়েছে এবং অনেকে ব্যবসা করতে পারছে না, তারপরে অনেকে অফিস করতে পারছে না, অনেক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই ব্যাপারে সবাই ক্ষতিগ্রস্ত এবং সবাই, কেউ বাদ নাই। তবে সবচাইতে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে যে নিজেও কোয়ারেন্টাইনে থাকি, এটা সত্য কথা, কিন্তু যে মানুষগুলো দিনে আনি দিনে খায় তাদের প্রতি তাদের বিষয়টা আমার কাছে খুবই লাগে, যে কষ্ট লাগে যে তাদের অবস্থাটা কি, সেই অবস্থাটা উপলব্ধি করতে আসলে নিজের কাছে খুব খারাপ লাগে। আসলে খুবই আফসোস লাগে যে তারা কিভাবে চলছে। এবং সত্য কথা বলতে কি, অনেকে এই হাউস ওয়াইফ বা মানে মানে হাউস সার্ভেন্ট, যারা যারা কাজের বুয়া আছে, তার ঘরে কাজ করতো, তাদেরকে সবাইকে নিষেধ করে দেওয়া হয়েছে, তারা ঘরে কাজ করতে পারে না। তারা প্রতিদিন ফোন করে জানতে চায় আমরা আসবো কিনা, প্রতিটি বাসায় যারা কাজ করতো তারা আসবে কিনা, কিন্তু বাড়িওয়ালা মনে করে যে তাকে এখানে আনা মানে হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ বিষয়, সেই জন্য তারাও কাজ করতে পারছে না। খুব কষ্টের মধ্যে তারা জীবন যাপন করছে, এটা আমি ভালো করে জানি। তারপরে যারা রিক্সা চালক, তারা মুটে কুলি মজুর যারা আছে, তারা যে দৈনন্দিন জীবন যাপন কিভাবে করছে, এটা একটু একটু উপলব্ধি করলে বোঝা যায় যে তাদের জীবনটা কত কষ্টকর। এই গরিব শ্রেণীর মানুষ যারা বিশাল একটি পার্সেন্টেজ আমাদের দেশের জনসংখ্যার মধ্যে, তারা আজকে অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছে। আমরা নিজেরাও ব্যথিত, আমরা তাদের সাথে সমভাবে ব্যথিত এবং দুঃখ প্রকাশ করছি। আর যারা করোনা ভাইরাসে যারা মারা গেছে তাদের বিদেয়ী আত্মার মাত্রা কামনা করছি, এবং যারা আক্রান্ত আছে কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি তারা যেন অবিলম্বে সুস্থ হয়ে উঠেন। ধন্যবাদ করিম ভাই। আমরা আসলে আপনি আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। আমরা বিভিন্ন ফেনী সমন্বয় পরিবারের পক্ষ থেকে আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই আপনার জন্মদিনে কামনা করি আল্লাহ আপনাকে শত বছর সুস্থতার সাথে আপনার হাত করুক, এবং সেই সঙ্গে এখন যে বৈশ্বিক মহামারী, আমাদের সারা বিশ্ব এখন বিপর্যস্ত। আপনি গণমাধ্যমের কথা বলেছেন, আসলে সত্যি আমাদের জন্য এখন একটি কথা। আপনারাও নিশ্চয়ই এই ধরনের কোনো সময় আপনারা পড়েননি, সবসময় আপনারা আপনাদের এই প্রিন্ট মিডিয়াকে আপনারা ধরে রেখেছেন, কিন্তু এখন আমাদের সারা দেশেই আমরা খোঁজ নিয়েছি যে আঞ্চলিক পত্রিকাগুলো সবগুলোই প্রায় প্রকাশনা বন্ধ রয়েছে, এবং জাতীয় পত্রিকার যে অবস্থা, তারাও খুবই কঠিন পরিস্থিতিতে তাদের কিছু কিছু পত্রিকা অনেকে বন্ধ করতে বাধ্য হয়েছে প্রকাশনা, আবার অনেকে যারা প্রকাশনা অব্যাহত রেখেছে নানা কষ্ট করে, তাদের মধ্যেও সেটা বাজারজাত করা এবং সেটা পাঠক পর্যন্ত পৌঁছানো, সেটা খুবই কষ্টসাধ্য বিষয়। আমরা কামনা করব যে যেরকম কঠিন সময়ে আসুক আমাদের গণমাধ্যম কর্মীরা, তারা তাদের সুরক্ষার থেকে যারা তাদের যাতে পালন করতে পারে, তারা যেন সবাই সুস্থ থাকে। ইতিমধ্যে যারা শহীদ হয়েছে, আমরা তাদেরকে শহীদের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। যে সকল শুধু গণমাধ্যম কর্মী নয়, যে সকল স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, এবং বিভিন্ন শ্রেণী পেশার সব মানুষ যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, আমরা শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী সবার আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা আক্রান্ত রয়েছেন তাদের সুস্থতা কামনা করি। পাশাপাশি আমরা কামনা করব যে খুব দ্রুত যাতে করে আমাদের পুরো বিশ্ব যাতে এই করোনা ভাইরাস মুক্ত হয়, আমরা যাতে আবার একটি সুন্দর পৃথিবী আমরা পাই, আমরা যাতে করে আবার নিজেদের মধ্যে সেই সামাজিক সম্পর্ক, সামাজিক দূরত্ব নয়, আমরা সামাজিক সম্পর্ক স্থাপন করে আমরা নিজেদের মধ্যে চলতে পারি।
আপনি সুস্থ থাকেন। আমাদের সেই সঙ্গে আমাদের যে সকল পাঠক সব দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠান উপভোগ করেছেন, আপনার কথা, আপনার মূল্যবান কথাগুলো শুনেছেন, আমরা তাদের সবাইকে অভিনন্দন জানাই। আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আসলে এখন যে মিডিয়ার যে ভেরিয়েশন, এটা শুধুমাত্র প্রিন্ট মিডিয়া না, প্রত্যেকটি মিডিয়া হাউসে এখন একটি মাল্টিমিডিয়া হাউস হতে বাধ্য হচ্ছে। এটা হচ্ছে মূলত সময়ের প্রয়োজনে। আমরাও আবার আপনাদের সঙ্গে অন্য কোনো বিশিষ্ট অতিথিকে নিয়ে আমরা আবার আপনাদের সঙ্গে আপনাদের সামনে আমরা হাজির হব। ধন্যবাদ সবাইকে। আজকে হ্যাঁ, আমি সাদা তোমাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। কথা সবার কিছুই নেই, এই করোনা ভাইরাস এবং এই করোনা মহামারী একদিন কেটে যাবে, আমরা আবার আমাদের জায়গাতে ফিরে আসবো, এই প্রত্যাশা আমাদের থাকলো। যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা আমাদের পত্রিকার প্রকাশনা পুনরায় শুরু করবো। একই অবস্থা মনে হয় ফেনী সভার ব্যাপারে প্রযোজ্য, এবং আমার মনে হয় তুমিও সেভাবে প্রস্তুত আছো, এবং যখনই সুযোগ হবে আমরা আমাদের পত্রিকার প্রকাশনা শুরু করতে পারবো। এই দুঃসময় কেটে যাবে এবং আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি নিজেও সুস্থ থাকো, মানে ভালোভাবে থাকো, যাতে কোন রকম এ রাখতে না পারো, সেই জন্য নিজেকে নিরাপদ রাখো। ধন্যবাদ সকলকে।